আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দেননি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট নন তারা। প্রধান উপদেষ্টার বাসভবনে তার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, হত্যাকারীদের বিচার না করা গেলে জনগণের কাছে কি জবাব দেবেন তারা। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসেন বিএনপি নেতারা। দলের মহাসচিবের নেতৃত্বে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দীর্ঘ প্রায় 2 ঘন্টার বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের জটিলতা নিরসন, এনআইডি প্রকল্প কমিশনের অধীনে রাখা, বিগত সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের ক্ষতিপূরণ সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে। বলা হয়, নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে। তবে বৈঠক শেষে মির্জা ফখরুল তাদের হতাশার কথা জানান। যে বিষয়গুলোতে ঐকমত্য হবেই সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বিষয় তুলে ধরে করা সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংস্কার প্রশ্নে বিএনপি অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, 26 সালের জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন, আর দ্রুত সময়ের মধ্যে হবে জুলাই ঘোষণাপত্র। আমাদের কাছে মনে হচ্ছে ওনারা সন্তুষ্ট। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ উত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? নির্বাচন প্রসঙ্গে কেউ যদি বেফাস কথা বলে তাতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন ডক্টর আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পেয়ে অনেকটা অসন্তুষ্ট হয়ে বিএনপি গেলেও মাঠের রাজনীতিতে নির্বাচন দ্রুত আদায় করার জন্য দলটি কী করবে তা এখনও সুস্পষ্ট নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী জুন-জুলাই মাসের মধ্যেই এই সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাক রোডম্যাপের কাজ চলছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যাদের 18 বছর পূর্ণ হবে তারা যুক্ত হতে পারে, সেজন্য ভোটার নিবন্ধন আইনে সংশোধন আনার কথা ভাবা হচ্ছে। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গত 11 এপ্রিল শেষ হয়েছে। আগামী জুনের ভেতর ভোটার তালিকা চূড়ান্ত হবে। আসার আগে আমরা মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন-জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন তাদের, তারপরে ধরেন প্রশিক্ষণের বিষয় রয়েছে, যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন, সেই কাজগুলো তো আমাদের এই টাইম ফ্রেমের ভিতরেই করতে হবে।
বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী টাইমসের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে টাইমস। এবারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ইউনূসের। ৮৪ বছর বয়সে এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। মুখবন্ধে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে গত বছর স্বৈরাচার হাসিনার পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন ইউনূস। আরও বলা হয়, বহু বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখান তিনি। কোনো ব্যক্তির কাজ, চিন্তা, সিদ্ধান্ত বিশ্বকে বদলে দিতে পারে কিনা তালিকা তৈরিতে তা বিবেচনায় নেওয়া হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিতে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কুয়েট উপাচার্যের পদত্যাগ এক দফা দাবিতে দুপুরের পর শিক্ষার্থীরা দুর্বার বাংলাদেশের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে। এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পোস্টার লাগানো কর্মসূচি পালন করে। পরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর শাহিদুল ইসলাম সভাপতিত্বে এক কর্মসূচি পালন করা হয়। শিক্ষক আর শিক্ষার্থীদের পরস্পর বিরোধী অবস্থানে ক্যাম্পাস জুড়ে চাপা উত্তেজনার সৃষ্টি হয়। ওদিকে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করার কথা জানান কুয়েট উপাচার্য। আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা অন্তত আমাদের সাথে একত্রতা পোষণ করবে, এতটুকু আশা আমরা আমাদের শিক্ষকের প্রতি রাখতেই পারি। এই 37 জনের মধ্যে একজন নাও থাকতে পারে প্রকৃতদর্শী। সো এটা নিয়ে এই খোলা পানিতে মাছ শিকার করার কিছু নাই। সো আমি উদাত্ত আহ্বান জানাবো ছাত্রদেরকে, তোমরা সিন্ডিকেটের যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তগুলো মেনে নাও। প্রায় ১৫ বছর পর বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বুধবার দুপুরে তাকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আমনা বালুচকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছে কমিশন। যেহেতু ১৬ বছর আগের ঘটনা, তাই যোগাযোগে কিছুটা বিলম্ব হচ্ছে। কমিশন প্রধান আরও বলেন, হত্যাকাণ্ড ও নির্যাতনের ধরন নিয়ে তদন্ত চলছে, যা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ সময় তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে, এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। লিটারে ১৪ টাকা বাড়ানোর পর সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, কর্পোরেট কোম্পানিদের সুবিধা দিতেই এই দাম বৃদ্ধি। যদিও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ বলেছেন, ভোজ্য তেলের বাজারে সরবরাহের ঘাটতি কমাতেই এই দাম বৃদ্ধি। মিসবাহ হাসানের রিপোর্ট। ১৫ বছর ধরে ব্যবসা করে আসা বাবুল আহমেদের ব্যবসায়ী জীবন শুরু হয় লিটার প্রতি ৫২ টাকা সয়াবিন তেলের বিক্রির মধ্য দিয়ে।
এরপর তেলের বাজারে তেলস্পাতির দাম বেড়েছে কয়েক গুণ। বিশ্ববাজারে দাম সমন্বয়ের নামে সেই বোতলজাত সয়াবিন তেল এখন ঠেকেছে 189 টাকা লিটারে। যত বছর ব্যবসা করে দিয়ে খালি তেলের দাম বাড়ানি চিন্তা করলে দিনে দিনে কার্যকর হয়ে যায়, কিন্তু কমানোর চিন্তা করলে কার্যকর হতে দেরি হয়। এই যে বাড়ছে, কালকে রেট দিছে 14 টাকা লিটার বাড়ছে, আজকে বাজারে তেল দিয়ে দিতেছে। রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসা করতে আসা অধিকাংশ ব্যবসায়ীর অভিজ্ঞতা একই। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকলেও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সরকার তেলের দাম বাড়াই দিছে, কোম্পানিরা এখন মাল ছাড়ে দিব, এটা কোনো দেরি হবে না। এখন হলো আগের থেকে লিটারে 14 টাকা বাড়াইছে, তো এখন নতুন তেল আসতে শুরু করছে। আমরা এখনো হাতে পাই নাই, হয়তো আজকে হাতে পেয়ে যাবো। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের সুবিধা না দিয়ে যথাযথ পদক্ষেপ নিলে এ বাজার নিয়ন্ত্রণ সম্ভব। আমরা চাইবো যে একটা সমন্বয় ব্যালেন্স করা, যাতে এটার টাকাটা মানুষের কোনো গোষ্ঠীর হাতে না যায়, মানুষ যাতে উপকার পায়। তেল আজকে কিনছি, তেলের দাম বাড়তি 120 টাকার মতো বেড়ে গেছে এই প্রতি গ্লানে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, ক্রয় ক্ষমতায় রাখতে ভর্তুকি দিয়েছে সরকার, তারপরও বাড়াতে হয়েছে দাম। আমরা প্রায় 550 কোটি টাকা প্রতি মাসে এই ক্ষেত্রে রাজস্ব ঘাটতি হচ্ছিল। দুঃখজনকভাবে এটা আর টানা সম্ভব হয়নি বলে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে আমরা 30 তারিখেরটা 15 তারিখে, মানে প্রায় 14-15 দিন দেরি করেছি, এবং আমরা আশা করছি সামনে এই মূল্য আবার স্থিতিশীল হবে। বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের দাবি ভোক্তা সাধারণের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি সহ বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মুখে কারখানার গ্যাসের দাম বাড়িয়ে নতুন সংকট তৈরি করল সরকার। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের চুরি ও অপচয় বন্ধ না করে এমন সিদ্ধান্ত উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। জ্বালানিতে আমদানির বাজার তৈরিতে সরকারের এমন কৌশল বলে মত বিশেষজ্ঞদের। বলছেন, এমন সিদ্ধান্ত বিগত সরকারের মতোই স্বার্থান্বেষী মহলের সুযোগ তৈরিতে সহায়ক হবে। এ নিয়ে থাকছে মেজবাহ হাসানের আরও একটি রিপোর্ট। দেশের খনি থেকে উত্তোলনে জোর কম দিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানিতে নজর দেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত না করে জ্বালানি খাতে ব্যবসায়ীদের সুবিধা দিতে 2018 সালে জাহাজে করে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি শুরু করে। ফলে উৎপাদন খরচ যেমন বেড়ে যায়, তেমনি কমতে থাকে বেসরকারি বিনিয়োগ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে মাত্র 21 কোটি 30 লাখ মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে, যা গত অর্থবছরে একই সময়ে ছিল 74 কোটি 40 লাখ ডলার। এমন বাস্তবতায় নতুন সরকারের গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে? গত সময়ে অনেক কস্ট ম্যানুফ্যাকচারিং এমনিই বেড়ে গেছে, এখন আবার যোগ হতে থাকছে। তো আমাদের যেটা হয় কি, আমাদের ব্যবসাটা বিশেষ করে আমরা তো আসলে ইন্টারন্যাশনাল কম্পিটিশন করি। আমার তো অন্য দেশগুলোর সাথে বায়ারের যে কস্টিংটা দামটা, সেটা কিন্তু সে তখন দেখে না যে আমার গ্যাসের দাম কি আর অন্য গ্যাসের দাম কি। সে কিন্তু ভাই তার টার্গেট প্রাইসের উপরেই সে কিন্তু বিচার করে। তো আমার এখানে যখন বাড়ছে, তাহলে আমার সক্ষমতাটা কিন্তু অন্য দেশের সাথে কমে যাচ্ছে। এই যে জ্বালানি খাতের মূল্য নির্ধারণে এরকম পার্থক্য বৈষম্য সৃষ্টি করে শিল্প খাতকে তো লেভেল প্লেইং ফিল্ড হতে দেওয়া হলো না। এভাবে শিল্প দাঁড়ায় না, এটা শিল্প ধ্বংসের অস্ত্র। ব্যবসায়ীরা মনে করেন, ব্যবসায় নীতির ক্ষেত্রে ধারাবাহিকতা না থাকায় দেশে বিনিয়োগ ক্ষেত্রে যেমন প্রতিবন্ধকতা তৈরি করবে, তেমনি উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে এই সিদ্ধান্ত। মেন যে খরচটা বা যেটা বিলটা, সেটার বাইরে কিন্তু আরও অনেক রকম এক্সট্রা খরচ আছে, অপচয় আছে, অনিয়ম আছে। খরচের সাথে সাথে এই জায়গাটাও আসলে একটা বড় রকম সরকারকে ভূমিকা নিতে হবে, যাতে করে অনিয়মগুলা না থাকে। এই বিশেষজ্ঞ বলছেন, বৈষম্যমূলক এই দামের কারণে নতুন বিনিয়োগকারীদের অসম প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে সরকার। এই বাজারটা আমদানি বাজারে পরিণত করার কৌশল হিসেবে সরকারের কৌশলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং স্বার্থান্বেষী মহল এই কাজটা করছে। এবং আগের সরকার তাদেরই সরকার ছিল, এই সরকার তাদেরই খপ্পরে আছে। জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে একটা উদ্যোগ ছিল, সেটা রাতারাতি উল্টে জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। দেশের শিল্প খাত বাঁচাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খাত সংশ্লিষ্টদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। এ তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে টিউলিপের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। ব্রিটেনে বসবাস করলেও শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে 2000 সালে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ সিদ্দিক। এদিকে 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে নেয়ার অভিযোগ বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ন রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণের অভিযোগ উঠেছে ইউপিডিএফ গ্রুপের প্রসিত গ্রুপের বিরুদ্ধে। অপহৃতদের মধ্যে রিশান চাকমা, সন্তু লার্মা সমর্থিত জনসংহতি সমিতির পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য। অন্যরা হলেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগে দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লিঙ্গিমরো এবং চারুকলা বিভাগের অলরিন ত্রিপুরা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় ইউপিডিএফ এর প্রসিত গ্রুপকে দায়ী করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা। তিনি জানান, গতকাল বাঘাইছড়িতে বিজু উৎসব শেষে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার কথা ছিল তাদের, কিন্তু বাসের টিকিট না পাওয়ায় মঙ্গলবার রাতে মৈত্রীময় চাকমার এক আত্মীয়ের বাড়িতে থাকেন। সকালে টমটমে করে ফেরার পথে গিরিফুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটমের চালককেও অপহরণ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ বার্মা। অপহৃতদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে পুলিশ। দেশের অন্যতম রক ব্যান্ড সোলসের 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 2রা মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মাস্টার কার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগ 50 ইয়ার্স অফ টাইমলেস মিউজিক নাইট। নগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামের বে ভিউতে এই কনসার্টটি আয়োজন করছে এম বিজনেস কমিউনিকেশনস। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। এ সময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এম বিজনেস কমিউনিকেশনস এর সিইও মঞ্জুমা মোর্শেদ সহ অন্যরা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এনটিভি। প্রবাসীদের কাছে জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্যাপ সেন্ডের মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে মোটর বাইক, ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স ও ডিভাইস কুপন জিতে নিলেন দেশে থাকা 1500 জন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন 1,80,000 টাকার মোটর বাইক কুপন, আর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজনরা পেয়েছেন 50,000 এবং 30,000 টাকার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স কুপন। এছাড়া প্রতি সপ্তাহে 3 জন করে 12 জন পেয়েছেন পুরস্কার। 1 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত চলা ক্যাম্পেইনে বিভিন্ন ধাপে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করা স্বজনরাই নির্বাচিত হন পুরস্কারের জন্য। দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে ব্রেভারিজ অ্যান্ড ব্র্যান্ড মোজোর 19তম প্রতিষ্ঠাবার্ষিকী। আকিজ হাউজে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় 14 এপ্রিল। নানা আয়োজনের মধ্যে ছিল বৈশাখী মেলা, কনসার্ট চলবে 18 এপ্রিল পর্যন্ত। এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক সৈয়দ জহুরুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোক্তাদের ভালোবাসা, তারুণ্যের শক্তি ও স্বপ্নকে সঙ্গে নিয়ে পথ চলায় যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির পরিচালক। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক, নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশে পালিত হয় বেভারেজ ব্র্যান্ড মোজোর প্রতিষ্ঠাবার্ষিক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।